ওকে, তো আমরা এখন সম্ভাবনা এই সিরিজটার দ্বিতীয় ক্লাসটা করতে চাই। প্রথম ক্লাসে আমরা কি করছিলাম? সম্ভাবনার যে সংজ্ঞা সমূহ ছিল সেটা নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করা হয়েছিল। এখন সেকেন্ড টিউটোরিয়াল, এটা হচ্ছে সূত্র সমূহ। তো আমি সংজ্ঞা সমূহের ওইখানটাতে বলছিলাম শেষের দিকে যে বর্জনশীল, অবর্জনশীল, অধীন, স্বাধীন এবং পূরক, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। আমি সেটা আগে থেকে লিখে রাখছি। ওকে, তা চলো আমরা এখন সম্ভাবনার দ্বিতীয় যে পার্ট অংশ আমরা করতে চাচ্ছি সূত্র, সেটা আলোচনা। দেখো, সম্ভাবনাটা কি? সম্ভাবনা এই কথাটার মানে কি আমরা একটু বুঝি। মনে করো আমার কাছে একটা পাত্র আছে। এখন এই পাত্রে বল আছে চারটা। ধরে নাও একটা রেড বল আছে, একটা হোয়াইট বল আছে, একটা গ্রিন বল আছে এবং আরো একটা গ্রিন বল আছে। তাহলে রেড বল একটা, হোয়াইট বল একটা এবং গ্রিন বল দুইটা আছে। ওকে, তো আমি এখন এটা থেকে একটা বল উঠাতে চাই। তো বল আমি উঠালাম, মনে করো আমি একটা বল তুললাম, সেই বলটা উঠে আসলো রেড। তাহলে একটা বল উঠলো, বলটা উঠলো রেড। মোট বল কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এই চারটা বলের ভিতরে আমি যে কোনো একটা বল তুলছি, সেই বলটা কি হয়েছে? রেড হয়ে গেছে। তাহলে রেড বল পক্ষে ছিল একটা মাত্র, সেজন্য ওঠার সম্ভাবনা একটা। যদি আমি গ্রিন উঠাতে চাইতাম, তাহলে দেখো আমার মোট বল ছিল চারটা, এরখানে যে কোনো একটা উঠবে, হয় এটা উঠবে, নয় এটা উঠবে, নয় এটা উঠবে, নয় এটা উঠবে। তাহলে আমার এখানে গ্রিন বল ছিল দুইটা, তাহলে হতো 2/4। যদি এখানে চারোটাই গ্রিন হতো, চারোটাই গ্রিন হতো, তাহলে আমি কি করতাম? আমার কাছে মোট বল ছিল চারটা, যে কোনো একটা বল আমি উঠাচ্ছি। তো আমার পক্ষে বলই তো আছে চারটা, এখানে আমাদের গ্রিন বলও ছিল কয়টা? চারটা। তাহলে যে কোনো একটা বল তুললে কাটাকাটি করলে আমরা কত পাই? এক। তার মানে ওই বলটা অবশ্যই কি হয়ে যাবে? সম্ভাবনা হয়ে যেত, নিশ্চিত সম্ভাবনা এক হয়ে যেত। কারণ সবকটা গ্রিন, উঠলেই গ্রিন উঠবে, উঠলেই গ্রিন উঠবে। তাহলে আমি কি করে পাচ্ছি ব্যাপারগুলা? নিচে বসতেছে মোট কয়টা বল আছে, আর উপরে কি বসতেছে? আমার পক্ষে বা অনুকূলে কয়টা ফলাফল আছে। তাহলে আমরা বুঝলাম যে সম্ভাবনা কথাটার অর্থ হচ্ছে অনুকূল ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল। তাহলে আমরা একটু লিখে ফেলি। সম্ভাবনা এই কথাটার আসছে অর্থ যে নিচে মোট ফলাফল আর উপরে আসতেছে হচ্ছে অনুকূল ফলাফল। তো এটাই হচ্ছে আমাদের সম্ভাবনা। এখন দেখো, এই সম্ভাবনার দ্বিতীয় পার্ট যদি আমরা করতে চাই, এখন সম্ভাবনা তাহলে আমরা কি বুঝছি? অনুকূল ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল। তো আমরা এখন যেটা করতে চাই, সম্ভাবনার সাথে বিন্যাস ও সমাবেশের কি সম্পর্ক, মেনলি সমাবেশের কি সম্পর্ক আমরা সেটা দেখতেছি। আচ্ছা, তো আমরা সম্ভাবনা বুঝলাম। এবার আসো সমাবেশের ক্ষেত্রে আমরা যেটা বুঝি, সমাবেশ মানে কি? সমাবেশ মানে হচ্ছে, মনে করো আমার কাছে এখানে এবিসি তিনটা অক্ষর আছে। এখন এগুলোকে আমি একটু সাজাইতে যাই, লিখতে চাই, বললাম দুইটা দুইটা করে লিখবো। তো আমার এখান থেকে এবি লিখতে পারি, আবার এসি লিখতে পারি, আবার বিসি লিখতে পারি। সমাবেশের ক্ষেত্রে যেহেতু ক্রম কোনো ম্যাটার না, সেক্ষেত্রে এবি যা বি এ তা, এটাকে এক্সচেঞ্জ করে লিখলেও এ কে আগে, বি কে আগে, এগুলা ভ্যারি করে না। সি এ, সি বি, তো এগুলা মূলত এ বি আছে, হ্যাঁ এ বি আছে, কে আগে আসলো কে পরে আসলো ক্রমটা কোনোভাবে প্রভাব ফেলে না সমাবেশের ক্ষেত্রে। তাহলে এখানে এসি, এ পাশে সি, সেটাও কোনো ম্যাটার করে না, কারণ এসি সি এ দুজন ব্যক্তি আইসি কিনা সেটা দেখতে হবে। তার মানে ক্রমের কোনো প্রভাব নেই। এখানে আমরা পাচ্ছি তিনজন। এই যে সমাবেশ, এই সমাবেশটা সম্ভাবনার সাথে রিলেটেড। কখন রিলেটেড? তার মানে আমাকে কোনো কিছু থেকে বেছে নেওয়ার সুযোগ তৈরি করতেছে। মোট ফলাফল মানে কত ভাবে বেছে নেওয়া যাবে, সর্বোচ্চ কত ভাবে বেছে নেওয়া যাবে। অনুকূল ফলাফল মানে সেই বেছে নেওয়া জিনিস সমূহের ভিতরে আমার পক্ষে কয়জন। তাহলে সমাবেশ এটার সাথে কিভাবে রিলেটেড? সমাবেশ এটার সাথে রিলেটেড মোট ফলাফল মানে মোট সমাবেশ সংখ্যা। মোট সমাবেশ সংখ্যা থেকে যে সমাবেশ সংখ্যাগুলো আমার অনুকূলে বা পক্ষের ফলাফল, সেগুলো উপরে বসবে। তাহলে আমরা এটাকে যদি সমাবেশের সাথে রিলেটেড করি, তাহলে যেটা বুঝলাম,
সেটা এটার নিচের অংশে আসতেছে টোটাল যে সমাবেশ, মনে করো এন সি আর। আর অনুকূল ফলাফল এই এন সি আর এর মধ্যে যেগুলো অনুকূল। তো আমরা সম্ভাবনার ক্ষেত্রে বুঝলাম যে এটার সাথে একটা সমাবেশের সম্ভাবনা আছে। এখন এটা কখন কাজ করে দেখ, আমাদের পুরো সম্ভাবনার অধ্যায়ে যা যা ছিল তা এরকম ছিল। বল সংক্রান্ত অঙ্ক ছিল, তাস সংক্রান্ত অঙ্ক ছিল, তারপরে ছিল আমাদের মুদ্রা, ছিল আমাদের স্থানান্তরজনিত সমস্যা, তারপরে আমাদের ছিল ছক্কা বা ডাইস যেটা, আর সংখ্যা ভিত্তিক। এই হচ্ছে মোটটাই। এখন এই বল এই ব্যাপারটা এই সমাবেশের সাথে যায়। তাস এই ব্যাপারটাও এই সমাবেশ দিয়ে আমরা সমাধান করতে পারি। মুদ্রার ক্ষেত্রে আমরা সাধারণত এই সমাবেশের প্রয়োগ দেখি না, স্থানান্তরজনিত সমস্যার ক্ষেত্রেও দেখি না, ছক্কার গুটির ক্ষেত্রেও দেখি না, সংখ্যার ক্ষেত্রেও দেখি না। তাহলে আমাদের এই যে সমাবেশ ব্যাপারটা আমরা জেনারেলি সম্ভাবনা কি দিয়ে করব? অনুকূল ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল, এই সূত্রটা দিয়ে করব। কিন্তু কখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব? যখন বল আর তাসের অঙ্কের মানে সমস্যা আসবে, তখন আমরা কি করব? তখন আমরা এই সমস্যাটাকে সমাবেশে নিয়ে চলে যাব। ওকে, তাহলে আমরা কখন নিয়ে যাব? বল আর তাসের ক্ষেত্রে। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম সমাবেশের ক্ষেত্রে সম্ভাবনার সূত্রটা কি এবং সম্ভাবনার মূল সূত্রটা কি। চলো এবার আমরা এটার হায়ার ভার্সন আলোচনা শুরু করি। তাহলে আমরা বেসিক সম্ভাবনা বুঝলাম। এখন আমরা প্রথম শিখতে চাই বর্জনশীল ঘটনা কি সেটা। দেখো, বর্জনশীল ঘটনা মানে হচ্ছে দুটি ঘটনা ঘটবে, একটি ঘটনার নাম এ এবং অপর একটি ঘটনার নাম বি। এই দুইটি ঘটনার ভিতরে কোনো সাধারণ অংশ থাকবে না, কোনো সাধারণ অংশ থাকবে না মানে ইন্টারসেকশন থাকবে না। কিন্তু ঘটনা দুটিকে অবশ্যই একটি ক্ষেত্রে আলোচিত হতে হবে। ধরো আমি বললাম যে আমি একটি ছক্কার গুটি নিক্ষেপ করতেছি, তো সেখানে 1, 2, 3, 4, 5 এবং 6 এই 6টি সংখ্যা আসতে পারে। তো এখন আমি বললাম প্রথম একটি ঘটনা বলো যে ঘটনাটা শুধুমাত্র জোড় সংখ্যা আসবে। তো জোড় সংখ্যা আসতে পারে কারা? 2, 4 এবং 6। তাহলে জোড় সংখ্যা আসতে পারে এরূপ নমুনা হচ্ছে নমুনা বিন্দু 2, 4 এবং 6। এটা আমার অনুকূল ফলাফল। আচ্ছা, যদি এবার বি ঘটনা এমন হতো বিজোড় সংখ্যা আসতে পারে, তাহলে হতো 1, 3 এবং 5। তো এই যে 1 থেকে 6 পর্যন্ত একটি ক্ষেত্রেই আলোচিত হচ্ছে। এই একটি ক্ষেত্র থেকে আমি দুইটি ঘটনা বের করছি, একটি ক্ষেত্র থেকে দুটি ঘটনা বের করছি। একটির নাম ঘটনা এ, একটির নাম ঘটনা বি। ঘটনা এ দ্বারা নির্দেশিত হয়েছে শুধুমাত্র জোড় সংখ্যা, যে ডাইসে জোড় সংখ্যা আছে, আর ঘটনা বি দ্বারা নির্দেশিত হয়েছে ওই ডাইসে বিজোড় সংখ্যা আছে। এখন এই দুইটি ঘটনার ভিতরে যদি আমি ইন্টারসেকশন করি, তো আমি উত্তর কি পাবো? 5। তার মানে এই দুটি ঘটনার ভিতরে কোনো মিল নেই। যদি এরূপ কোনো ঘটনা আমরা পাই যে দুটি ঘটনার ভিতরে কোনো মিল না থাকে, তখন সেটাকে আমরা বলি বর্জনশীল ঘটনা। ঠিক আছে? তাহলে বর্জনশীল ঘটনা অবশ্যই একটি ক্ষেত্রে আলোচিত হতে হবে, সেই একটি ক্ষেত্র থেকে দুটি অংশ হতে হবে, যে দুটি অংশের ভিতরে কোনো সাধারণ অংশ থাকবে না, অর্থাৎ ইন্টারসেকশন থাকবে না। তো চলো, যদি এরকম সাধারণ অংশ না থাকে তাহলে এই ক্ষেত্রে সম্ভাবনার সূত্র কি হবে আমরা সেটা বর্জনশীলের ক্ষেত্রে দেখতে চাই। ওকে, তাহলে আমি বললাম আমার এটা একটা ফিল্ড, এই ফিল্ডে এটা হচ্ছে এ ঘটনা আর হচ্ছে বি ঘটনা। যেহেতু দুটার ভিতরে কোনো কমন সেকশন নাই, তো আমি এটাকে আলাদা আলাদা করে দিচ্ছি। এটাকে আমি বললাম এ, এটাকে আমরা বললাম বি। এখন আমি সম্ভাবনা বের করতে চাই। এখন দেখো, স্বতন্ত্র সম্ভাবনা নাম্বার অফ এ যদি আমরা বের করি, তাহলে কিছু একটা আছে এখানে, নাম্বার অফ বি নামে কিছু একটা আছে, ধরো কোনো একটা সংখ্যা। এটা হচ্ছে অনুকূল ফলাফল। আর মোট ফলাফলটা হচ্ছে এই টোটাল এই সেটটার ভিতরে যত ব্যক্তিকে আলোচিত হয়েছে সেটা। তো তার মানে আমি এটাকে নাম্বার অফ এস দিয়ে ভাগ করে দিচ্ছি। তো নাম্বার অফ এস দিয়ে ভাগ করলে এটাই আসলো আমাদের সম্ভাবনা অফ বি, আর এটাই আসলো আমাদের সম্ভাবনা অফ এ। কেন? কারণ সম্ভাবনা মানে আমরা কি বুঝে আসছি? অনুকূল ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল। অনুকূল ফলাফল ভাগ হচ্ছে মোট ফলাফল। তার মানে আমরা এখান থেকে পি অফ এ পেতে পারি
আর এখান থেকে পি অফ বি পেতে পারি। আচ্ছা, এখন আমরা এটা বুঝি যে তাহলে মোট সম্ভাবনা কি আসতেছে। সম্ভাবনা যখন আমরা বলতেছি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি, তার মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি কি, এ এর সেটের সকল উপাদান এবং অথবা বি সেটের সকল উপাদান। তাহলে এটা অথবা, ইউনিয়ন মানে অথবা। তাহলে আমরা বুঝলাম যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। কেন? কারণ আমরা শিখেই আসছি নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, এদের মাঝখানে কোনো যেহেতু কমন ফ্যাক্টর নেই, তাহলে এটাকে এভাবে নির্দেশিত হবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এখন তুমি সব জায়গাটাকে নাম্বার অফ এস দিয়ে ভাগ করে দাও, দিতেই পারি। তাহলে এখানে নাম্বার অফ এস দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা যেটা পাচ্ছি এটা কি, এটা মানে পি অফ এ, আমরা আগেই দেখে আসছি। তাহলে এটা সম্ভাবনা কার, এ এর ক্ষেত্রে। এই সম্ভাবনাটা কার, বি এর ক্ষেত্রে। আর এই সম্ভাবনাটা কার, এটা হচ্ছে সম্ভাবনা অফ এ ইউনিয়ন বি। তার মানে আমরা বুঝলাম যদি কোনো একটি ঘটনা বর্জনশীল হয় তবে সেক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। এটাই আমাদের এখান থেকে সূত্র। আচ্ছা, তো এটা কোথা থেকে আসলো, সেট থেকে আসলো, কারণ আমরা সেটে জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। যেহেতু এদের কমন ফ্যাক্টর নেই, নতুন করে নেওয়ার কিছু নেই। চলো এবার একটা উদাহরণ দেখি। ধরো এই সেটটার ভিতরে সেই সংখ্যা আমরা বললাম 1 3 5, এটা বিজোড় সংখ্যা সেট। এটাকে বললাম 2 4 6, এটা হচ্ছে জোড় সংখ্যা সেট। সো এ ইউনিয়ন বি কি হবে, নিশ্চিত 1 3 5 এবং 2 4 6 এর ইউনিয়ন করতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 2 3 4 5 এবং 6। দেখো এটাই সেই ব্যাপার ছিল যেটা দ্বারা আমরা ফুল সেটটা পেয়ে গেছি। ওই সেটের ভিতরে আলোচিত সকল সদস্য 1 থেকে 6 পর্যন্ত এখানে আছে। তার মানে ইউনিয়ন দিয়েই তো পেলাম, এটার ইউনিয়ন করে এটা পেলাম, যেহেতু এরা নিচ্ছেদ সেট ছিল। তাহলে সেখান থেকে আমরা এই সম্ভাবনার সূত্রে উপনীত হলাম। সূত্র কি বুঝলাম এতক্ষণ ধরে? এতক্ষণ ধরে আমরা বুঝলাম যে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল অফ পি অফ এ প্লাস পি অফ বি। ওকে, এখন আমরা বুঝতে চাই অবর্জনশীল ঘটনা। তো চলো আমরা এখন অবর্জনশীল ঘটনাটা একটু দেখি। সেম ব্যাপার। তাহলে অবর্জনশীল ঘটনা এমন হবে যে ঘটনার ভিতরে ইন্টারসেকশন থাকবে, এটা থাকবে মানে কমন ফ্যাক্টর থাকবে, বাদ দিতে পারবো না, বর্জনশীল নয়। তাহলে মনে করো 1 2 3 4 5 6 এটি দ্বারা নির্দেশিত একটি ছক্কার সকল নমুনা বিন্দু 1 থেকে 6 পর্যন্ত দেওয়া আছে, এগুলো সবই নমুনা বিন্দু। এখন আমাকে বললো ঠিক আছে জোড় সংখ্যা পড়ার সেটগুলো, জোড় সংখ্যা আসে এমন ঘটনা বল। তাহলে সম্ভাবনা বের করার ক্ষেত্রে আমাকে এমন একটি ঘটনা বলতে বলছে যেগুলোতে জোড় সংখ্যা আসে। তাহলে আমরা ডাইসটা নিক্ষেপ করলাম যেটাতে জোড় পড়বে, তারা 2 4 6। আরেকটা বললো এবং অপর একটি ঘটনা বলো যে ঘটনাতে 3-এর গুণিতক পড়বে, 3-এর গুণিতক পড়বে। তো 3-এর গুণিতক কারা, 3 এবং 6। খেয়াল করে দেখো এখানে এই 6 এখানেও আছে এখানেও আছে, তার মানে এদের দুজনের ক্ষেত্রে আমরা একটা কমন উপাদান পেলাম। ইন্টারসেকশন করলে কমন উপাদান, এদের দুজনকে যদি আমি ইন্টারসেকশন করি তাহলে কিন্তু আমি 6 পেয়ে যাব। তো এই যে 6 পেলাম এটা তো একটা কমন উপাদান। তাহলে কমন উপাদান যদি পাই তখন সেটি আর কি থাকে না, বর্জনশীল থাকে না, সেটি অবর্জনশীল উপাদান চলে আসে। তাহলে অবর্জনশীল ঘটনা কখন হবে, যদি দুটি ঘটনা একটি ক্ষেত্রে আলোচিত হওয়ার পরে, অবশ্যই একটি ক্ষেত্রে হতে হবে, একটি ক্ষেত্রে আলোচিত হওয়ার পরেও যদি সেই দুটি ঘটনার ভিতরে কোনো কমন ফ্যাক্টর থাকে তাহলে সেটিকে আমরা বলতেছি যে এটি হচ্ছে অবর্জনশীল ঘটনা। ঠিক আছে, তো সম্ভাবনার বর্জনশীলের সূত্র লেখা আছে, এখন আমরা অবর্জনশীলের সূত্রটা বুঝতে চাই। তো চলো আমরা এখন অবর্জনশীলকে এটা দেখি। তাহলে গতবারের মতো আমরা একটু আগে যে টপিক বললাম, মনে করো এটি একটি ঘটনার সেট এ আর এটি একটি ঘটনার সেট বি। এটি এ, এটি হচ্ছে বি, এদের দুজনের ভিতরে কমন ফ্যাক্টর আছে, এই যে এই ইন্টারসেকশন বি বিদ্যমান। কেন? কারণ আমরা বলছি এটি একটি অবর্জনশীল ঘটনা। ওকে, তাহলে আমরা সেট তত্ত্ব থেকে কি শিখে আসছি? সেট তত্ত্বে আমরা শিখে আসছি যে নাম্বার অফ এ ইন্টারসেক্ট এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল অফ নাম্বার অফ এ
প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তো এটা কেন হয়? এটা মূলত যখন নাম্বার অফ এ নিই আমরা, নাম্বার অফ এ বলতে এখান থেকে শুরু করে এতটা সব, তখন কিন্তু আমরা এই অংশটাও নিয়ে নিই আবার এই অংশটাও নিয়ে নিই। তাহলে নাম্বার অফ এ বলতে আমরা দুইটা অংশ নিয়ে নিলাম। আবার যখন নাম্বার অফ বি নিই তখন আমরা এতটুকু সব নিই, তো তখন আমরা এটাকেও নিই আবার এটাকেও নিই। তাহলে দেখো নাম্বার অফ বি বলতে আরো দুজনকে নিলাম, মোট 4টে খণ্ড নিয়ে নিলাম। কিন্তু আমাদের এই যে এ আর বি দুটি সেট, এই দুটি সেটের ইউনিয়ন মানে মোট ক্ষেত্র কয়টা? 3টা। এটি হচ্ছে একটি খণ্ড, এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড, এটা হচ্ছে তৃতীয় খণ্ড। কিন্তু আমরা নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি এইটুকু নেওয়ার মাধ্যমে 4টা নিয়ে ফেলছি, তো 4টা অংশ তো নিতে পারবো না, তাহলে একটা অংশ বাদ দিয়ে দিতে হবে। কোন অংশটা ডাবল নিছিলাম? আমরা এই অংশটা 2বার নিয়ে ফেলছিলাম, তো সেটাকে এই যে বিয়োগ করে দিচ্ছি। তাহলে এটা সেট তত্ত্ব থেকে আসে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তো এটাকে এখন আমরা সে আগের মতো নাম্বার অফ এস দিয়ে ভাগ করে দিব। তো নাম্বার অফ এস দিয়ে ভাগ করে দিলেই আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা মোট অনুকূল, তার মানে সম্ভাবনা অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল অফ সম্ভাবনা অফ এ প্লাস সম্ভাবনা অফ বি মাইনাস সম্ভাবনা অফ এ ইন্টারসেকশন বি। বুঝছো কিনা? তো এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সূত্র। কখন? যখন দুটি ঘটনা পরস্পর অবর্জনশীল হবে, অর্থাৎ ইন্টারসেকশন থাকবে। তাহলে আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে বর্জনশীল জিনিসটা কি, অবর্জনশীল জিনিসটা কি। অবশ্যই তারা একই ক্ষেত্রে আলোচিত হবে, দুটি ঘটনার মধ্যে কমন অংশ থাকবে, দুটি ঘটনার মধ্যে কমন অংশ থাকবে না। সূত্র একটার ক্ষেত্রে আইছিল পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, আরেকটার ক্ষেত্রে আইছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন। ওকে, তো হচ্ছে বর্জনশীল এবং অবর্জনশীল। এখন খেয়াল করো, আমরা একটু আগে যে সূত্রটা দেখছি পি অফ এ ইউনিয়ন বি, সেখানে আমরা লিখছি পি অফ এ প্লাস পি অফ বি। তার মানে এই দুটি সূত্রই ইউনিয়ন নির্ণয় করার জন্য আমাকে বলে। এখন কি নির্ণয় করতে বলছে? ইউনিয়ন নির্ণয় করার প্রসঙ্গ আসলে আমরা এই সূত্র দুটো প্রয়োগ করব। ইউনিয়নকে আমরা কি বলি? অথবা। ইউনিয়ন মানে অথবা। এখন ইউনিয়ন মানে কেন অথবা সেটা আমরা সেটের অধ্যায় যখন করব তখন আমি তোমাকে বলবো যে ইউনিয়ন মানে কেন অথবা হয়। আচ্ছা, তো ইউনিয়ন অথবা, সেখান থেকে আমরা কি পাই? এটা যোগ। তাহলে সম্ভাবনার যোগসূত্র বা ইউনিয়ন বা অথবা সবই হচ্ছে এক কথা। যখন আমরা সম্ভাবনার যোগসূত্রের প্রসঙ্গ আসবে তখনই আমরা ইউনিয়ন লিখবো। ইউনিয়ন লিখবো মানেই হচ্ছে অথবা করব, অথবা মানে যোগ করব, যার সূত্র এই দুইটা। ওকে, তো এই দুইটা গেল আমাদের হচ্ছে বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অধীন এবং পূরক। তাহলে চলো আমরা এখন অধীন এবং পূরক এবং স্বাধীন এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। তো আমরা প্রথমে অধীন এই ব্যাপারটা সম্পর্কে একটু বুঝতেছি। অধীন ঘটনা কি? অধীন ঘটনা হচ্ছে, মনে কর এটি একটি ক্লাস, তো এই ক্লাসটাতে কিছু স্টুডেন্ট আসছে আজকে। যে স্টুডেন্ট গুলা ভিতরে মনে করো সবাই, কিছু স্টুডেন্ট ফোন নিয়ে আসছে, কিছু স্টুডেন্ট ফোন নিয়ে আসেনি। কি নিয়ে আসছে? কেউ কেউ ফোন নিয়ে আসছে আর কেউ কেউ ফোন নিয়ে আসেনি। আমি বললাম ঠিক আছে, আজকে তোমরা কে কে ফোন নিয়ে আসছো দাঁড়ায়ও। তো মনে করো আজকে যে ক্লাসটা হচ্ছিল সেই ক্লাসে স্টুডেন্ট উপস্থিত ছিল 30 জন। এখন 30 জনের ভিতরে আমি বললাম যে কতজন ফোন নিয়ে আসছো দাঁড়ায়ও। ঠিক আছে, তো ওরা দাঁড়ায় উঠলো। আমি খেয়াল করে দেখলাম যে সেখান থেকে 20টা স্টুডেন্ট দাঁড়ায় উঠছে আর বাকি 10 জন স্টুডেন্ট বসে আছে। এই 10 জন স্টুডেন্ট কারা? যাদের কাছে ফোন নেই। আর 20 জন স্টুডেন্ট কারা? যাদের কাছে ফোন আছে। তো তারা দাঁড়ায় উঠছে। এখন আমি বললাম যে ঠিক আছে, তোমরা যারা দাঁড়ায় উঠছো অর্থাৎ যারা ফোন নিয়ে আসছো তাদের ভিতর কারা কারা মনে করো শাওমির ফোন নিয়ে আসছো, এটা বলো। তারা কি বললো? শাওমির ফোন কারা কারা নিয়ে আসছে। এখন এই 20 জনের ভিতরে আমি খেয়াল করে দেখলাম যে মাত্র 8 জন স্টুডেন্ট দাঁড়ায় উঠছে। ঠিক আছে, এখন ভাবো এই যে ক্লাসে 30 জন স্টুডেন্ট ছিল তাদের ভিতরে 10 জন এই আলোচনায় আসেনি, কারণ তারা তো ফোনই নিয়ে আসেনি। যেহেতু তারা ফোন নিয়ে আসেনি, তো তাদের এই কারা কারা শাওমি ফোন নিয়ে আইছো এই প্রসঙ্গে তারা নেই। যারা ফোন নিয়ে আইছে কেবল তাদের ভিতরে কিছু লোক দাঁড়ায় উঠবে। এটি হচ্ছে অধীন ঘটনা, কোনো একটা ঘটনার সাপেক্ষে আরেকটা ঘটনা। তার মানে আমি বললাম প্রথম ঘটনা, কারা কারা ফোন নিয়ে আসছো বলো, যে ফোন নিয়ে আসার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ।
এরপর আমি বললাম যে কোন ব্যক্তি সমূহ শাওমির ফোন নিয়ে আসছো তারা দাঁড়ায় উঠতো, তখন আমাকে নির্দিষ্ট কিছু সংখ্যক স্টুডেন্ট দাঁড়ায় উঠতেছে, সেই স্টুডেন্ট গুলো কারা, সেই স্টুডেন্ট গুলো অবশ্যই এর ভিতর থেকে আসতেছে, এর ভিতর থেকে আসতেছে, জন্য আমি একে নিচে ইউজ করছি। তার মানে আবার বোঝো, বললো কারা ফোন নিয়ে আসছো, তো এই এ সংখ্যক স্টুডেন্ট 20 জন, এরা বলতেছে আমরা ফোন নিয়ে আসছি। কারা শাওমি ফোন নিয়ে আসছো, দ্বিতীয় ঘটনাকে আমি বি দ্বারা সংজ্ঞায়িত করছি। তখন সেই বি সমূহ স্টুডেন্ট এই 8 জন দাঁড়াচ্ছে কার থেকে, এর মধ্য থেকে, টোটালের ভিতর থেকে আর দাঁড়াচ্ছে। এই জাতীয় ঘটনাকে বলা হয় অধীন ঘটনা, একটা ঘটনার সাপেক্ষে আরেকটা ঘটনা। আগে একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার যে উপাদানগুলো আমার কাছে রয়েছে, সেই উপাদান সমূহ থেকে পুনরায় আরো একটি ঘটনা মান বের করা, এটা হচ্ছে আমাদের অধীন ঘটনা। চলো এবার আমরা অধীন ঘটনা উপাদান এবং সূত্র এটা একটু দেখি। আমাকে অধীন ঘটনা কি বের করতে বলে? অধীন ঘটনা আমাকে বলে, আমি প্রথম বললাম যে এই একটি ঘটনা যেটি হচ্ছে কারা ফোন নিয়ে আসছো, এটি হচ্ছে আমরা বললাম যে এটি হচ্ছে আমার এ ঘটনা। এবং বি ঘটনা হচ্ছে সেই ঘটনা তারা, মনে করো শাওমি ফোন নিয়ে আসছো। তো এই হচ্ছে আমাদের দুটি ঘটনা, একটি এ ঘটনা একটি বি ঘটনা। এখন এখান থেকে অধীন ঘটনায় কি বের হয়? অধীন ঘটনায় এটা বের হবে যে কোন সকল স্টুডেন্ট আমাদের একই সাথে ফোনও নিয়ে আসছে এবং শাওমি ফোন নিয়ে আসছে। তাহলে ফোনও নিয়ে আসতে হবে এবং ফোনটা আবার শাওমিও হতে হবে। আমরা বের করতে চাই সম্ভাবনা অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ সম্ভাবনা এ মানে ফোন নিয়ে আসছো এবং ইন্টারসেকশন মানে এবং বি শাওমি ফোন নিয়ে আসছো। তাহলে যখন আমাকে শর্তধীন বা অধীন সমস্যার সম্ভাবনা করতে বলে, তখন সেক্ষেত্রে আমাকে অবশ্যই ইন্টারসেকশনই বের করতে হয়। এখন আমরা খেয়াল করি, আমরা বললাম কারা নিয়ে আসছো, ওরা বলছে ঠিক আছে আমরা নিয়ে আসছি। প্রথম ঘটনার ক্ষেত্রে ওরা বলছে যে ফোন নিয়ে আসছো, তাহলে এটার সম্ভাবনা কি হবে? পি অফ এ, সম্ভাবনা হচ্ছে পি অফ এ, ফোন নিয়ে আসা। এখন এটার সাথে সাথে এবং মানে কি, এবং মানে হচ্ছে গুণ, তাহলে এবং মানে গুণ। শাওমি ফোন নিয়ে আসছো, তখন কারা দাঁড়ায় উঠবে? তখন তারাই দাঁড়ায় উঠবে যারা আগে থেকে ফোন নিয়ে আসছিল। তার মানে সেই সকল স্টুডেন্টকে আসতে হবে অবশ্যই ফোন নিয়ে আসা লোকের ভিতর থেকে, তাহলে পি অফ বি বাদে। আমরা কি বের করলাম? ইন্টারসেকশন বের করলাম। এখন এটাকে যদি একটু মডিফাই করি, তাহলে এটা এখানে চলে যাবে, এটা এখানে থেকে যাবে। তার মানে আমরা বলতে পারি যে পি অফ বি বাদ এ ইজ ইকুয়াল অফ পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। তাহলে এটিও একটি সূত্র যেখান থেকে আমরা দেখতে পাই পি অফ বি বাদে মানে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি বাই হচ্ছে পি অফ এ। এটার নিচের অংশে এ আছে, সো এটার হরেও এ থাকবে। যদি এই ঘটনা এমন না হয়ে আমরা বুঝতাম এ ইন্টারসেকশন বি যে কথা, বি ইন্টারসেকশন এও একই কথা। কারণ কি? এটা আমাকে বলে কারা ফোন নিয়ে আসছো এবং শাওমি ফোন নিয়ে আসছো। এখানে বলে কারা শাওমি নিয়ে আসছো এবং শাওমি ফোন নিয়ে আসছো। তাহলে এটা শাওমি এবং ফোন, আর ফোন এবং শাওমি ব্যাপারটা একই। তো এ ইউনিয়ন বি যে জিনিস, বি এ ইন্টারসেকশন বি যে জিনিস, বি ইন্টারসেকশন এ সেই একই জিনিস। তাহলে এ ইন্টারসেকশন বি যদি একই বি ইন্টারসেকশন এর সাথে মিলে যায়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এখান থেকে এটাকে আমরা বলতে পারি যে পি অফ বি যদি আগে ঘটে, তাহলে পরবর্তী স্টুডেন্ট সমূহ আসবে বি এর ভিতর থেকে, যেখানে ওই ঘটনার নামটা আমরা এ দিলাম। তার মানে এটা হয়ে গেল পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি। নিচে হরে যেটা থাকবে এখানে সেটাকে লিখতে হবে। এখান থেকে যদি তুমি এডিট করতে, তাহলে হতো কি পি অফ এ বাদ বি ইজ ইকুয়াল অফ পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। কি করলাম? এটাকে নিয়ে শুধু এখানে বসাই দিলাম, ভাগে বসাই দিলাম। তাহলে দেখো এই সূত্র আর এই সূত্র সিমিলার,
ডিফারেন্স হচ্ছে এখানে এ বাই বি বলছে, তাই বি নিচে, বি কে নিচে বসাইছে। এখানে বি বাই এ বলছে, এ নিচে, তাই এ কে নিচে বসানো হয়েছে, এছাড়া কিছু না। তাহলে দেখো এই দুইটা সূত্র কি বের হয়, সবগুলোতে ইন্টারসেকশনের মান বের হয়। তাহলে ইন্টারসেকশনের মান বের করার জন্য আমাকে অধীন শর্তাবলী প্রয়োগ করতে হয়। এখন আসো, এ বান্দা অধীন না, এ বান্দা হচ্ছে স্বাধীন। তাহলে স্বাধীন ঘটনা কি? স্বাধীন ঘটনা হচ্ছে, তাই আমি বললাম যে পি অফ এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে যেখানে দুটি ঘটনা আছে, কারা ফোন নিয়ে আসছো এবং কারা ফোন না নিয়ে, মনে করো এখানে নিয়ে আসছো যে ক্যালকুলেটর নিয়ে আসছো, ধরো ক্যালকুলেটর না, আমরা অন্য কিছু একটা বললাম যা ওদের কারোর কাছে নেই, ধরো ল্যাপটপ, কম্পিউটার। তো আমরা বললাম যে তারা ল্যাপটপ নিয়ে আসছে। এখন আমরা খেয়াল করে দেখলাম যারা ফোন নিয়ে আসছে তারা ল্যাপটপ নিয়ে আসতে পারে, কিন্তু তারা একই সাথে ল্যাপটপ এবং ফোন নিয়ে আসতে পারে, মানে তাদের সাথে কমন স্টুডেন্ট থাকতে পারে যারা ল্যাপটপও নিয়ে আসছে আবার ফোনও নিয়ে আসছে। এমন না যে যারা ফোন নিয়ে আসবে তারা ল্যাপটপ নিয়ে আসবে না, যারা ল্যাপটপ নিয়ে আসবে তারা ফোন নিয়ে আসবে না, এমনটা না। কিন্তু এই দুটি ঘটনা আমরা যখন বলবো কারা ফোন নিয়ে আসছো, তখন যারা ফোন নিয়ে আসছে কেবল তারাই দাঁড়ায় উঠবে, এবং যখন বলবো কারা ল্যাপটপ নিয়ে আসছো তখন তারা দাঁড়ায় উঠবে। তারা, যারা ল্যাপটপ নিয়ে আসছে তারা দাঁড়ায় উঠবে। এখন এই তারা দাঁড়ানোর ক্ষেত্রে কোনোভাবে ফোনের স্টুডেন্ট গুলো যে দাঁড়াবে এমন না, বরং ওই ক্লাসে যে টোটাল স্টুডেন্ট ছিল 30 জন, এই টোটাল স্টুডেন্টের ভিতর থেকে দাঁড়াবে। সুতরাং এই নাম্বার অফ বি, যেটা থেকে আমরা সম্ভাবনা অফ বি পাচ্ছি, এটি কোনোভাবেই এ এর ওপর নির্ভরশীল না, এ এর ওপর নির্ভর করে না। তাহলে এটি হচ্ছে আমাদের স্বাধীন ঘটনা। তাহলে স্বাধীন ঘটনা কি? একটি ঘটনার উপরে আরেকটি ঘটনা কোনোভাবেই প্রভাব বিস্তার করবে না। এই ঘটনাটা ঘটা বা না ঘটার সাথে এই ঘটনাটা ঘটা বা না ঘটার কোনরূপ সম্পর্ক বিদ্যমান না। তাহলে এটি হচ্ছে স্বাধীন ঘটনা। তাহলে আমরা বর্জনশীল বুঝলাম, অবর্জনশীল বুঝলাম, স্বাধীন বুঝলাম এবং অধীন বুঝলাম। তাহলে স্বাধীন ঘটনার ক্ষেত্রে সূত্র কি হবে? পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। এখানে আর তখন কিছুই আসবে না, বুঝছি? তাহলে এটি গেল স্বাধীন ঘটনা। ওকে, এখন আমরা যেটা শিখতে চাই সেটি হচ্ছে পূরক ঘটনা। তাহলে আমরা চারটা জিনিস শিখে ফেলছি, বর্জনশীল, বর্জনশীল এবং অবর্জনশীল, এই দুইটা ক্ষেত্রে আমরা কি বের করি? ইউনিয়নের মান বের করি। অধীন এবং স্বাধীন এই দুটার ক্ষেত্রে আমরা কি করি? ইন্টারসেকশনের মান বের করি। এইখানে ইউনিয়ন বের করার জন্য দুইটা সূত্র চলে, এখানে ইন্টারসেকশন বের করার জন্য দুটি সূত্র চলে। বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন, অধীন, এই চারটা টপিক আমরা বুঝলাম। এখন আসো পূরক। পূরক মানে হচ্ছে কমপ্লিমেন্ট। ধরো আমাদের কাছে এ একটি ঘটনা আছে, এখন এই এ ঘটনাটি ঘটার সম্ভাবনাকে আমরা পি অফ এ দ্বারা নির্দেশ করতেছি, পি অফ এ দ্বারা নির্দেশ করতেছি। এখন আমাকে বললো যে এই ঘটনার বিপরীত ঘটনা বা পূরক ঘটনা বলো। আচ্ছা, তাহলে পূরক ঘটনা হবে এই ঘটনা যে ব্যতীত বাকি সব ঘটনা। চলো একটা উদাহরণ দিই। তাহলে পি অফ এ ড্যাশ, এটাকে পূরক বলতেছি। আমাদের এখানে একটি সেট আছে, একটি মাত্র উপাদানের সেট। এখানে আছে মনে করো পুরা সেট ব্যবস্থার ভিতরে সংখ্যা আছে এখানে বাইরে 3, আর এখানে আছে 1 এবং 2। ওকে, তো এটাই 1 এবং 2। এখন আমাকে বললো এটার সম্ভাবনা কত। তো এটার সম্ভাবনা আমরা খেয়াল করে দেখলাম যে এখানে আছে 2 জন লোক, তাহলে 2 অনুকূল, মোট আছে 1 2 3, 3 জন লোক, তাহলে 2/3। এটাকে আমরা বলতেছি যে পি অফ এ, কারণ এই সেটটাকে আমি এ বলতেছি। এখন আমরা এ ড্যাশ মানে কি শিখে আসছি? এ ড্যাশ মানে শিখে আসছি ইউ মাইনাস এ। এখন ইউ মানে কি খেয়াল করি, ইউ মানে তো 1 2 3, ইউ মানে হচ্ছে 1 2 3। আর এ মানে কি? এ মানে হচ্ছে 1 এবং 2, এখানে লেখাই আছে। তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করলে শুধু 3 পেলাম, এটাই হচ্ছে আমাদের এ ড্যাশ। তাহলে যদি আমি পি অফ এ ড্যাশ বের করতে চাই, তাহলে আমি যেটা পাবো, আমার উপাদান আছে কয়টা? মাত্র একটা। আর মোট উপাদান ছিল কয়টা? 3টা। তাহলে এটা হচ্ছে পি অফ এ ড্যাশ মানে 1/3। এটা হচ্ছে কমপ্লিমেন্ট বের করলাম। এখন খেয়াল করো এই দুটাকে যদি যোগ করি, 2/3 যোগ 1/3, লসাগু হচ্ছে 3, 3 1 কে 3, তাহলে উপরে হলো 2, 3 1 কে 3, তাহলে 1 1 কি হলো 1, তার মানে 3/3। কাটাকাটি করলে কি হলো? 1। তার মানে দাঁড়ালো একটি সম্ভাবনার এবং তার পূরক সম্ভাবনা দুটিকে যদি যোগ করি, সম্ভাবনা এবং তার পূরক সম্ভাবনা এই দুটিকে যদি যোগ করি, তাহলে তার মান আসবে 1। এই সিদ্ধান্ত থেকে আমরা এটুকুতে উপনীত হলাম যে পূরকের ঘটনার ক্ষেত্রে আমরা লিখতে পারবো পি অফ
এ ড্যাশ ইজ ইকুয়াল অফ 1 মাইনাস পি অফ এ। এখন খেয়াল করো, এই পি অফ এ ড্যাশকে আমরা এভাবে কখনোই লিখবো না যে পি অফ এ ড্যাশ, এটা দ্বারা নির্দেশিত হয়ে যায় পি এবং এ টোটালটা ড্যাশ। এখন পূরকের সম্ভাবনার কখনো কোনো ড্যাশ হতে পারে না, ঠিক আছে, সম্ভাবনার ড্যাশ হতে পারে না, এজন্য এটা লেখা বেশি পারফেক্ট, এটাই লেখা উচিত। ড্যাশটাকে ভিতরে দিয়ে দেব, কখনো ব্র্যাকেটের বাইরে দিব না। এখন আমরা পূরক সম্পর্কিত কিছু উদাহরণ দেখবো, পূরক কোথায় কাজ করে কখন কাজ করে না। কারণ পূরক একটা প্রচুর জোড়ায় আমাদের কিছু কিছু ক্ষেত্রে এটা ঝামেলা সৃষ্টি করে, তো আমরা এখন সেটা বুঝতে চাই কোথায় কাজ করে কোথায় করে না। দেখো আমাকে বলল এটি একটি পাত্র, এই পাত্রে 5টি বল আছে, 5টি বল আছে, 2টি রেড, বাকি 3টাই হোয়াইট। ওকে, বাকি 3টাই হোয়াইট। আমাকে বললো যে আমি একটি বল উঠালাম, সেই বলটি রেড হওয়ার সম্ভাবনা কত। ওকে, তো সেই বলটা রেড হওয়ার সম্ভাবনা কত আমি যদি বুঝতে চাই, তাহলে মোট বল ছিল কয়টা? 5টা, যার ভিতরে রেড বল আছে কয়টা? 2টা। তার মানে আমি সম্ভাবনা পেয়ে গেলাম 2/5। এটা কিসের সম্ভাবনা? এটা প্রবাবিলিটি অফ রেড আসার সম্ভাবনা। ওকে, এখন আমাকে বললো না রেড ব্যতীত অন্য কিছু আসতে হবে, লাল আসতে পারবে না, লাল না আসার সম্ভাবনা। তাহলে আমাকে বলল লাল না আসার সম্ভাবনা নির্ণয় করতে বলছে, ঠিক আছে, সম্ভাবনা। এখন লাল না আসার সম্ভাবনা আমি কি বুঝলাম? আমি বললাম ওকে, লাল না আসার সম্ভাবনা তার মানে হচ্ছে লাল আসার সম্ভাবনা, এটা টোটালটা থেকে বিয়োগ করে দিব। তো আমরা তো দেখেই আসছি লাল না আসার সম্ভাবনা রেড ড্যাশ, লাল আসবে না, ইজ ইকুয়াল অফ 1 মাইনাস রেড আসবে। তো আমি এটা হিসাব করলাম 1 মাইনাস পি অফ আর মানে কি আছে 2/5। সো আমি এখান থেকে পেয়ে গেলাম 3/5। এখন আমি দেখি তাহলে লাল ব্যতীত এখানে কি ছিল? হোয়াইট। তো আমি বললাম হোয়াইট আসার সম্ভাবনা কত? ও বললো মোট ফলাফল কয়টি? 5টি। অনুকূল ফলাফল কয়টি? 3টি। 3/5। ওকে, তাহলে এটা কাজ করে, তাহলে পি অফ আর ড্যাশ লাল না আসার সম্ভাবনা, এই লাল না আসার সম্ভাবনা 1 মাইনাস লাল আসার সম্ভাবনা দিয়ে কাজ করে। কিন্তু আমরা এটার একটু হায়ার ভার্সন দেখি, যখন একটি বল না নিয়ে আমাকে 2টি বল নিতে বলবে। চলো এটা আমরা এবার 47 বিসিএস এর প্রশ্ন দিয়ে দেখি। আমাকে 47 বিসিএস এ একটা প্রশ্ন আইছিল, কি প্রশ্ন আইছিল জানো? 2টি নীল, তো আমাকে বল ছিল হচ্ছে নীল বল ছিল 2টি, লাল বল ছিল 2টি, আর সবুজ বল ছিল 3টি। সম্ভাব্যভাবে এরকম একটা প্রশ্ন আইছিল যে 2টি নীল বল, 2টি লাল বল এবং 3টি সবুজ বল আছে একটি পাত্রে। এখন এই পাত্রের বলগুলা থেকে আমরা কি করতে চাই? দৈবভাবে 2টি বল নিতে চাই। কটি বল নিতে চাই? 2টি বল নিতে চাই, এবং এই 2টি বলই নীল হবে না। কি হবে না? নীল হবে না। আচ্ছা, তাহলে 2টি বলই নীল হবে না। স্টুডেন্টের যে প্রবলেমটা মাঝে মাঝে হয়ে বসে, নীল হবে না মানে তোরা ভাবে ও ওকে নীল হবে না মানে নীল ব্যতীত অন্য কিছু হবে। তাহলে কি করা যায়? নীল হওয়ার সম্ভাবনা কত? নীল হওয়ার সম্ভাবনা ধরলাম প্রবাবিলিটি অফ, এখানে নীল হওয়ার সম্ভাবনা। তো কি আসতেছে তার কাছে? বল আছে মোট কয়টা? 3 আর 2 5 2 7, 7টা থেকে নীল হওয়ার সম্ভাবনা। নীল বল আছে কয়টা? 2টা, তাহলে 2/7। তাহলে নীল না হওয়ার সম্ভাবনা কত? সে কি করবে? 1 মাইনাস 2/7 দিয়ে দেবে, দিয়ে পারে তার উত্তর এসে যাবে 5/7। আসলে ঘটনাটা তখনই ভুলটা হয়ে যায়। তাহলে এটা কাজ করলো না, এভাবে আর কাজ করলো না। কেন করলো না আমরা একটু দেখি। নীল বল, লাল বল আর সবুজ বল। চলো, এটা রেড, এটা গ্রিন, এটা ইয়েলো। এই বলগুলোকে আমরা মার্ক করি। তো আমার কাছে ইয়েলো বল আছে 2টা, একটা ইয়েলো বলের নাম হচ্ছে ইয়েলো 1, আরেকটার নাম আছে ইয়েলো 2। আর রেড বল আছে 2টা, একটা বলের নাম হচ্ছে রেড 1, একটা বলের নাম আছে রেড 2। গ্রিন বল আছে 3টা, একটা বলের নাম গ্রিন 1, একটা বলের নাম গ্রিন 2, একটা বলের নাম গ্রিন 3। এই হচ্ছে আমার টোটাল 7টা বল আছে। ওকে, তো এই 7টা বলকে আমরা বিন্যস্ত করতেছি। তো দেখো কি কি আসতে পারে। আমি প্রতিবার 2টা করে বল নিতেছি। তো প্রথমবারে আমি 2টা বল নিলাম, তো আমার ভাগ্য এই 2টি বলই উঠে আসছে। কি বল উঠছে? প্রথমটা তো ইয়েলো উঠছে, পরেরটাও ইয়েলো উঠছে, ইয়েলো 1 ইয়েলো 2 উঠছে। এবার
পরের বার আমি উঠাইছি একটা ইয়েলো 1 উঠছে, সাথে একটা রেড 1 উঠছে, আবার ইয়েলো 1 উঠছে, রেড 2 উঠছে। এবার ইয়েলো 2 আইছে, তার সাথে রেড 1 আইছে, আসতেই পারে। প্রথম বল উঠাইছে, ইয়েলো 2 আইছে, তার সাথে রেড 2 আইছে। আচ্ছা, এরপরে ইয়েলো 1 এর সাথে গ্রিন 1 আইছে, ইয়েলো 1 এর সাথে গ্রিন 2 আইছে, ইয়েলো 1 এর সাথে গ্রিন 3 আইছে। ওকে, এবার ইয়েলো 2 এর সাথে গ্রিন 1 আইছে, ইয়েলো 2 এর সাথে গ্রিন 2 উঠছে। প্রথমবার ইয়েলো 2 তুলছি, গ্রিন 3 উঠছে, এটুকু বুঝছি। এবার রেড উঠানোর চেষ্টা করলাম, তো রেড 1 আইছে, আবার রেড 2 আইছে, রেড 1 এর সাথে গ্রিন 1 উঠছে, রেড 1 এর সাথে গ্রিন 2 উঠছে, রেড 1 এর সাথে গ্রিন 3 উঠতে পারে, রেড 2 এর সাথে গ্রিন 1 উঠতে পারে, রেড 2 এর সাথে গ্রিন 2 আসতে পারে, রেড 2 এর সাথে গ্রিন 3 আসতে পারে। তাহলে রেডের সাথে গ্রিনের সকল সম্পর্ক আমরা দেখলাম। এবার গ্রিন 1 এর সাথে গ্রিন 2 আসতে পারে, গ্রিন 1 এর সাথে গ্রিন 3 আসতে পারে, আবার গ্রিন 2 এর সাথে গ্রিন 3 আসতে পারে। এই তো আমাদের টোটাল বল এভাবে আসতে পারে। খেয়াল করো তো কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তার মানে টোটাল আমাকে 21 প্রকারের জিনিস আসতে পারে। কত প্রকারের? টোটাল অনুকূল মানে মোট সম্ভাবনা আসতে পারে, মোট ফলাফল আসতে পারে 21 রকম। মোট ফলাফল আসতে পারে কয় রকমের? 21 রকমের। এখন এই 21টার ভিতরে দেখো আমাকে কি বলছিল, নীল দুটি বলই নীল হবে না। এখন দুটি বল নীল কত জায়গায় হয়েছে আমরা খেয়াল করি তো, দুটি বলই নীল, তাই না? ইয়েলো এই একটি জায়গায় দুটি বলই নীল। আচ্ছা, আর আর কোথাও দুটি বলই নীল নেই। তাহলে দুটি বল নীল হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/21। আচ্ছা, দুটি বল নীল নয় বলেছে যে কোনো বল, একটি বলও নীল হতে পারবে না। ওখানে প্রশ্নটা এমন ছিল যে এই ক্ষেত্রে তুমি সম্ভাবনা নির্ণয় করবা যে ক্ষেত্রে কোনো বল নীল হবে না, নীল আসতেই পারবে না, দুটি বলের কোনোটিই নীল নয়। এখন দুটি বলের কোনোটিই নীল নয় মানে ইয়েলো বল আসতেই পারবে না, এই ইয়েলো আসতেই পারবে না। এটা বাদ, এটা বাদ, এখানে একটি ইয়েলো চলে আসছে, এটা বাদ, এখানে একটি ইয়েলো আছে, এটা বাদ, এখানে একটি ইয়েলো আছে, এটা বাদ, এখানে ইয়েলো আছে বাদ, ইয়েলো আছে বাদ, ইয়েলো আছে বাদ, ইয়েলো ইয়েলো ইয়েলো, এখানে সব ইয়েলো আছে বাদ ওরা। তাহলে এখানে কমপক্ষে এখানে আইছে দুইটি, বাকি সব জায়গায় ইয়েলো আইছিল একটি করে, এরা বাদ। তাহলে বেঁচে রয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। কয়টা বেঁচে রয়েছে? 10টা। তাহলে এই যে 10/21 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছিল। কেন? কারণ এইখানে ছিল যে আমাকে কোনো বলই নীল আসতে পারবে না, দুটি বলের একটি বলও নীল হবে না, অর্থাৎ নীল ব্যতীত অন্য বল আসতে হবে, এরূপ 10টা। এটি কিভাবে কাজ করলো? আর কেনই বা আমরা কমপ্লিমেন্ট দিয়ে কাজ করাতে পারলাম না? কেন আমরা বলতে পারলাম না যে এটা হচ্ছে 1 মাইনাস নীল আসার সম্ভাবনা 2/7, দ্যাট মিনস 5/7? কেন উত্তর না 5/7? কেন উত্তর না? এটা কাজটা কেন হয়নি? কেন 10/21 হলো? তো এটা মূলত সমাবেশে কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে? সমাবেশে। আমরা সমাবেশের ক্ষেত্রে বুঝছিলাম যে আমরা বলছিলাম যে এটা কোথায় কোথায় কাজ করে, ওই সময় আমি বলেই আসছি এটা বলের হিসেবে কাজ করে আর হচ্ছে তাসের হিসেবে কাজ করে। যখন বলের সংখ্যা একের অধিক হবে, যখন বলের সংখ্যা একের অধিক হবে, তাসের সংখ্যাও একের অধিক হবে, তখন আমরা সেই অঙ্ক আর জেনারেল সম্ভাবনা সূত্রে নিয়ে করব না, আমরা তখন এই যে সমাবেশের সূত্র ইউজ করে করব। তাহলে এটা সমাবেশ থেকে আসছে, সমাবেশের সূত্র প্রয়োগ করতে হবে। কেন? কারণ দুটি বল তুললে এই বিসিএস এর প্রশ্নটা এমন ছিল যে দুটি বল তুললে, তো যেহেতু দুটি বল তুললে তাহলে আমাকে এখানে সমাবেশ আসতে হবে। টোটাল সমাবেশের ওইখানে বল ছিল কয়টা? 7টা। 7টা থেকে তুমি বল উঠাতে চাও কয়টা? 2টা। এটাই 7c2। এখন 7c2 মানে কি? 7 এর ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 7 - 2 মানে 5 এর ফ্যাক্টোরিয়াল। এখন 7কে যদি তুমি ভাঙো তাহলে 7 গুণ 6 গুণ 5 এর ফ্যাক্টোরিয়াল বাই 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 আর 5 এর ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম, ধুমধাম কেটে গেল, এখানে 3। সো 3 সাথে 21, এই সেই বান্দা যেটা এখানে আইছে। ঠিক আছে, তাহলে 21 কোত্থেকে আসে? 7c2 থেকে। ওকে, এবার উপরে কি আইছে? উপরে আমার আইছে 10। 10 কোত্থেকে আইছে? রেড বল ব্যতীত বাকি সব বলগুলোকে কিভাবে সাজানো দিছে তার থেকে আসছে।
ও ইয়েলো বল ব্যতীত। তাহলে অন্য বল ছিল কয়টা? 5টা। 2টা রেড, 2টা ইয়েলো আর 3টা গ্রিন। তো তাহলে নীল ব্যতীত বাকি 2টা বল, বাকি 2 রকমের বল ছিল মোট কয়টা? 5টা। তাহলে এখানে 5টা বল ছিল, সেই 5টা থেকে তুমি কয়টা নিতে চাও? 2টা। তাহলে 5টা থেকে 2টা নিতে চাও মানে 5c2। খেয়াল করো, 5 এর ফ্যাক্টোরিয়াল বাই 2 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল। এটাকে তুমি বলতে পারবা 5 গুণিতক 4 বাই 2 গুণিতক ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল, এখানে 3 এর ফ্যাক্টোরিয়াল। এটা কেটে গেল, এখানে 5 দুগুণী 10। সো এটার মানে দাঁড়ালো 10 আর এটার মানে দাঁড়ালো 21, সেটাই এটা। তাহলে এটা সমাবেশ কাজ করতেছে। সমাবেশ কখন কাজ করবে? যখন বলের সংখ্যা কি হবে? যখন বলের সংখ্যা কি হবে? একের অধিক হবে, দুটি বল হবে। তাহলে বলের সংখ্যা একের অধিক হলে আমাকে সমাবেশে নিয়ে যেতে হবে। এখন তুমি খেয়াল করো, এটা কেন কাজ করেনি তা আমরা একটু বুঝি। কাজ করা তো উচিত, ওটা তো সূত্র ছিল, তাহলে কেন কাজ করবে না? কাজ এই কারণে করেনি, আমরা বের করতে চাইলাম যে পি অফ এ ড্যাশ, মনে করো নীল না হওয়ার সম্ভাবনা। এখানে 1 মাইনাস একটা বলও নীল নয়, একটি বল নীল মাইনাস 2টি বল নীল। এবার তুমি ওই সূত্রটাকে কাজ করতে পারতে। দেখো, একটি বল নীল আর 2টি বল নীল যখন তুমি বিয়োগ করে দিতে তখন তোমার এটা ঠিকঠাক বের হতো। এবার আমরা হিসাব করি। আমাদের বল ছিল 2টা, 2টা, 3টা। 2টা ছিল নীল আর 2টা ছিল হচ্ছে সবুজ লাল, 3টা ছিল সবুজ। ধরো, কল্পনা করো, মেবি প্রশ্নটা এরকম ছিল। তাহলে নীল বল ওঠার সম্ভাবনা কত? মোট ছিল 7। 7টার ভিতরে আমাদের এখানে 3 আর 2 5 আর 2 7-এর ভিতরে নীল বল দুটিই নীল, এরকম সম্ভাবনা ছিল 1। তাহলে 1/7, এটার মান আসতেছে 1/7। এবার আসো, একটি বল নীল হতে পারে কত রকমের? একটি বল নীল হতে পারে কত রকম আমরা ভাবি। তো তাহলে একটি বল নীল যখন আমি বের করতে চাই, এখানে কি আসতেছে? 7টি বল থেকে আমি বল নিতে চাই 2টা, যার ভিতরে 2টি নীল বল থেকে আমার বল আসবে একটা, আর বাকি 5টা বলের ভিতর থেকে বল আসবে একটা। তাহলে আমরা কি বুঝলাম? সম্ভাবনার সমাবেশ দিয়ে 7টি বল থেকে 2টি বল নিতে চাই আমি। এই 7টি বল থেকে যে 2টি বলের ভিতরে একটি বল আসবে অবশ্যই নীল থেকে, 2c1, 2টি বল থেকে একটি নিতে চাই। বাকি এই যে 5টা বল লাল এবং সবুজ, সেই 5টা থেকে একটা নিতে চাই। তার মানে এখানে আমার একটি নীল আর একটা হিজিবিজি যা হয় হোক গে যাক। তাহলে এটা হচ্ছে 2c2 মানে 2, 5c1 মানে হচ্ছে 5, আর 7c2 মানে হচ্ছে 7 21। ওকে, তাহলে এটা হচ্ছে 10/21। আর এখানে যদি আমি বলতাম যে না, দুটি থেকেই দুটি নিতে চাই, 2টি নীল বল আছে, সেই 2টি থেকে 2টি, তাহলে 2c2 মানে হচ্ছে 1 আর নিচে আসতেছিল 21, তাহলে এটা আসতেছিল 1/21। এখন আমরা যদি বিয়োগ করতে যাইতাম তাহলে লসাগু কত হতো? 21। এখানে কিছু নেই, তাহলে 1 আছে, তার মানে 21। এটা হচ্ছে বিয়োগ 10, এটা হচ্ছে বিয়োগ 1। খেয়াল করো, 10 আর 1 11, 21 থেকে 11 বিয়োগ করলে 10, 10/21। হ্যাঁ, এটাই তো আমার সেই উত্তর। 10/21 কি করে আসলো তাহলে? এটা এভাবে আসলো যে কমপ্লিমেন্ট দিয়ে আমি বের করছি বটে, কিন্তু এখানে 2টা টার্ম আছে, অর্থাৎ 1 থেকে 2টি নীল বল সেটাকেও বিয়োগ করতে হবে, প্রবাবিলিটি অফ নীল বল, তারপরে একটি নীল বল এটাও বিয়োগ করতে হবে। এখন এটা যখন 2টি বল আসবে তখন এই ঝামেলাগুলো হয়ে যায়। পূরক নেওয়ার ক্ষেত্রে আমাকে 2টি কথা বললেই খুব কেয়ারফুলি কাজ করতে হবে, চোখ বন্ধ করে খুবই অধিক আত্মবিশ্বাসের সাথে এটা বলা যাবে না যে 1 মাইনাস ওটা হওয়ার সম্ভাবনা, 1 মাইনাস কি হবে বলা যাবে না, কারণ তখন এখানে 2টি জিনিস। তাহলে এই যে পূরক, এই পূরকটার ক্ষেত্রে কখনো এই কাজটা করা যাবে না যখন আমাকে একের অধিক বল বলবে। ঠিক আছে, 2 3 এরকম বল বললে এই জিনিসটা আমরা সরাসরি লিখবো না, এখানে ভুল হয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝলাম, এবং এই বিসিএস এর প্রশ্ন কি আইছে সেটাও আমরা বুঝলাম। ওকে, এখন আসো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা ওভার আলোচনা করে ফেলি। কি শিখলাম, কি শিখলাম না। আমরা শিখলাম বর্জনশীল, অবর্জনশীল। বর্জনশীলের ক্ষেত্রে কি শিখলাম? পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল অফ পি অফ এ প্লাস পি অফ বি। এটা দ্বারা
বর্জনশীল নির্দেশিত হয়। পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল অফ পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা নির্দেশিত হয়। বর্জনশীল অবর্জনশীল, কমন ফ্যাক্টর আছে, কমন ফ্যাক্টর নেই, কমন ফ্যাক্টর নেই এখানে লিখিনি, কমন ফ্যাক্টর আছে এখানে এটা লিখছি। অধীন এবং স্বাধীন, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল অফ পি অফ এ ইন্টু পি অফ বি বাতে অধীন, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল অফ পি অফ এ ইন্টু পি অফ বি স্বাধীন। এবার আমরা কেয়ারফুলি খেয়াল করি, দুটা জায়গায় ইউনিয়ন বের করছি, বর্জনশীল অবর্জনশীল, দুটা জায়গায় ইন্টারসেকশন বের করছি, অধীন এবং স্বাধীন। খেয়াল করো এগুলো ইন্টারসেকশন বের করি, যে ইন্টারসেকশনটা শুধু এখানে আছে, কিন্তু এখানে তো ইন্টারসেকশন নেই। তার মানে বর্জনশীল কোনো ঘটনা যদি ঘটে তবে সেটি কোনোভাবেই স্বাধীন হতে পারবে না বা অধীন হতে পারবে না। অধীন স্বাধীন এই ব্যাপারগুলো আর নেই, বর্জনশীল হলেই এই দুইটা টপিক মারা গেছে। কারণ ইন্টারসেকশন আছে কার ভিতরে, শুধু অবর্জনশীল। তাহলে অবর্জনশীলের সাথে কোনো ঘটনা একই সাথে স্বাধীন হতে পারে, অবর্জনশীল কোনো ঘটনায় একই সাথে অধীন হতে পারে, কিন্তু একই সাথে কোনো ঘটনা বর্জনশীল এবং স্বাধীন হতে পারে না। বর্জনশীল এবং স্বাধীন একই সাথে হওয়া সম্ভব না। ওকে, এবার আসো তাহলে আমরা এই চারটা সূত্র মুখস্থ করব। এটার পাশাপাশি আমরা দা ময়ভর থিওরাম এটা একটু দেখব। দা ময়ভরের সেট অধ্যায়ে দুইটা ব্যাপার বলা আছে। একটা বলা আছে যে পি অফ না, জাস্ট এ ইউনিয়ন বি এর বার ইকুয়াল টু এ বার ইন্টারসেকশন বি বার। ওকে, আবার বলা আছে এ ইন্টারসেকশন বি এটার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল অফ এ বার ইউনিয়ন বি বার। এখন এটাকে নাম্বার অফ এস দিয়ে ভাগ করলে এটা সম্ভাবনায় চলে যায়। কোথায় চলে যায়? সম্ভাবনায় চলে যায়। তাহলে আমরা এখান থেকে যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি এর টোটালটার বার ইজ ইকুয়াল অফ পি অফ এ বার ইন্টারসেকশন পি অফ বি বার। আচ্ছা, এবার আরেকটা সূত্র আমরা দেখছি, পি অফ এ এর কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল অফ 1 মাইনাস পি অফ এ। এই গেল টোটাল সূত্র। তাহলে এই ছয়টা সূত্র লিখে ফেলতে হবে, ঠিক আছে? এই ছয়টা সূত্র টাক্কা মুখস্থ করে ফেলতে হবে। বর্জনশীলের ক্ষেত্রে, অবর্জনশীলের ক্ষেত্রে, অধীনের ক্ষেত্রে, স্বাধীনের ক্ষেত্রে, পূরকের ক্ষেত্রে এবং দা ময়ভর থিওরাম। আচ্ছা, এই গেল সূত্র সমূহ মুখস্থ করতে হবে, এইভাবে একদম টাটকা মুখস্থ করে ফেলতে হবে। এরপরে হচ্ছে আমাদের কিছু শর্ত বা ধর্ম আছে। যেমন ধর্মগুলা কি কি? সেটের যত সূত্র আছে, সেটের যত সূত্র আছে, সেটের সকল সূত্রই সম্ভাবনার সূত্র, সূত্রই সম্ভাবনার সূত্র। তার মানে আমরা সেটের অধ্যায়ে যত সূত্র দেখতে পাই সে সব সূত্রকে চাইলে আমরা সম্ভাবনায় প্রয়োগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, গেল। এরপরে আমরা বলছি কি যে সম্ভাবনার মান কেমন হয়? সম্ভাবনার মান সর্বদা 0 থেকে বড় হয় আর সেটা 1 এর থেকে ছোট হয়, ঠিক আছে? তাহলে এটা 0 বা তার সমান, তার থেকে বড়, আর এটা 1 এর থেকে ছোট। আচ্ছা, এবার একটা বিশেষ সূত্র মনে রাখতে হবে, সেটা এরকম, পি অফ এ মাইনাস বি বার। তাহলে পি অফ এ মাইনাস না, ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে পি অফ এ ইন্টারসেকশন বি এর বার ইজ ইকুয়াল অফ পি অফ এ মাইনাস পি অফ বি। এটা সম্ভাবনার একটা স্পেশাল সূত্র, মুখস্থ করতে হবে। এটা কিভাবে কাজ করে দেখো, আমরা যদি এটাকে এ বলি, এটাকে বি বলি, তাহলে এটাকে যদি সবকিছু বুঝাই, এ বলতে এতটুকু বুঝাচ্ছে, ওকে, আর বি বার বলতে কতটুকু বুঝাবে? বি বার হবে ততটুকু, ফুল সেট থেকে বিটাকে মুছে ফেলা, ফুল এই আলোচনা থেকে বিটাকে মুছে ফেলা। তাহলে আমরা বি মোছার চেষ্টা করি, তাহলে এটুকু আমরা বি মুছে ফেললাম, তাহলে বেঁচে রয়েছে কতটুকু? এতটুকু। তাহলে
দুইটা সেট ছিল, একটা এ একটা বি, তার থেকে যখন আমি বিটাকে মুছে ফেলছি তাহলে সবাই বেঁচে আছে, শুধুমাত্র এই জায়গাটা মোছা হয়ে গেছে, এই জায়গাটা কেউ নেই। ওকে, এবার আসো এ মাইনাস এ ইন্টারসেকশন বি দিয়ে আমরা কি বুঝি? এ বলতে টোটাল সেট, এটা এখান থেকে বাদ দেওয়া হয়েছে কাকে? এ মাইনাস বি কে, মানে কি এতটুকুকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, ঘটনা তো তাই। আমরা এ ইন্টারসেকশন বি বার এটা দিয়ে বুঝলাম যে হ্যাঁ এটা 5-এর মতো চেহারাযুক্ত একটা কিছু ছিল। আর এ মাইনাস এ ইন্টারসেকশন বি দিয়ে বুঝলাম হ্যাঁ ওইটুকুই আছে, মূলত টোটাল এ সেটটা থেকে এই যে এ ইন্টারসেকশন বি এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই তাহলে ওটা তো সেটের সূত্র, যা সেটের সূত্র তাই সম্ভাবনার সূত্র, সুতরাং আমরা এটাকে এভাবে কাজে লাগাই ফেলতে পারি। আচ্ছা, তাহলে এই গেল আমাদের সম্ভাবনার সকল সূত্র, এর বাইরে আর কিছু করতে হবে না। আমরা সম্ভাবনার সূত্র রিলেটেড সব আলোচনা শেষ করছি। বর্জনশীল, অবর্জনশীল, অধীন, স্বাধীন এবং পূরক, এবং এই পূরক কখন প্রয়োগ করা যাবে, কখন প্রয়োগ করা যাবে না, কেন পূরক প্রয়োগ করা যায়, কেন পূরক প্রয়োগ করা যায় না, আমরা এটাও দেখছি এক্সাম্পল দিয়ে। অধীন ঘটনা, স্বাধীন ঘটনা উদাহরণ দেখছি, সূত্র দেখছি। বর্জনশীল, অবর্জনশীল এটার সূত্র দেখছি, এটার বেসিক আলোচনা দেখছি। তাহলে আমাদের এখানে সব আলোচনা শেষ হয়ে গেল। সম্ভাবনা কি এটাও বুঝছি, এবং সম্ভাবনার সাথে কি করে বিন্যাস এবং সমাবেশ যুক্ত হয় এটাও বুঝছি। এই মোট 7টি কাজ আমরা এখানে শেষ করছি। এবার আমরা সমাধান ক্লাস শুরু করব। তো এই সূত্র পরে আমরা বলছি যে আমাদের 4টা সম্ভাবনার ক্লাস হবে, সমাধান ক্লাস হবে। সেই 4টা সমাধান ক্লাস বল রিলেটেড একটা হবে, সংখ্যা রিলেটেড একটা হবে, তাস রিলেটেড একটা হবে, আর মুদ্রা, ছক্কা এবং স্থানান্তর এটা নিয়ে একটা হবে। তো এই 4টা ক্লাস করলে আমাদের এই বেসিকের যে আলোচনা করলাম সূত্র সমূহ, এটা খুবই ইম্পর্টেন্ট। সকল ক্লাস করার আগে, এই সব কিছু জানার আগে আমাদেরকে আজকের ক্লাসটা জানতে হবে। আজকের ক্লাস না জেনে এই উদাহরণগুলো করাটা বোকামি। তো এগুলা শেখার পরে আমরা এগুলো করে ফেলবো, ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট ভিডিও মুদ্রা, ছক্কা এবং স্থানান্তর জনিত সমস্যার সমাধান, এটাই। সবাইকে আমন্ত্রণ।